সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। এত রোদের তেজ সব জায়গায়, কি বলবো। জামা কাপড় তো উপরে সেজন্য ছড়াতেই চাইছি না। বাবুর যেসব ছোট ছোট জামা কাপড় আছে সেই সবগুলো এখানে মিলে দেবো, ওর বাবা সেগুলো মিলে দেবে, আর আমি বড়গুলো এখানে জায়গা হচ্ছে না বলে উপরে মেলে দেবো। দেখো আজকে কিরকম রোদ বেরিয়েছে, তোমাদের যদি দেখাই, মানে দুদিন থেকে যা রোদ বেরিয়েছে। আর এই রোদের মধ্যে আমাদের দুদিন শুধু ঘুরতে হয়েছে। এই কড়া রোদের মধ্যে মানে কি বলবো, আমরা আমাদের গাড়িটা নিয়ে, মানে স্কুটি নিয়ে এদিক সেদিক ঘুরে 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 অবস্থা খারাপ হয়ে গেছে দুদিন। তো আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল, দুদিন যেহেতু জামা কাপড় ধুতেই পারিনি যেহেতু কাজের জন্য, তো আজকে অনেক জামা কাপড় ছিল। তো সেগুলোকে দেখো একদম এই দিক থেকে ওদিক থেকে এই যে মিলে দিয়েছি, এদিকেও আছে অনেকগুলোই। তো যাই হোক, এখনও পর্যন্ত বাকি আছে। এই যে আমার যেগুলো সবই বাকি রয়েছে, এগুলো শুধু বাবুরগুলো আর দুটো গামছা ছিল। ওটা যেহেতু লেগিংসটা ভালো, তো ভাবলাম যে খুব কড়া রোদে মিলবো না, এখানে মিলে দিই। তো যাই হোক দেখো, এগুলো এখানে মিলে দিয়েছি। আর মাথায় শ্যাম্পু যেহেতু করেছি, তো মাথাটাও দেখো ভিজা রয়েছে, অনেকটাই ভেজা। প্রচণ্ড ভেজা মাথার চুলগুলো। তো একটু ওপরে যাওয়ার দরকার নেই, এখানে একটু দাঁড়ালেই মানে হেয়ার ড্রায়ারের কাজ হয়ে যাবে। এত পরিমাণে গরম, সেই লু বাতাসগুলো বইছে আর কি, প্রচণ্ড পরিমাণে গরম। আর কালকে কোথায় গেছিলাম তো তোমরা একটু দেখে নাও, আর কালকে কি কি কাজ হলো বা কি হলো না হলো, তো তোমরা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো দেখো, কালকে আমরা গেছিলাম মেদিনীপুরে, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। তো যাওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। যে ভাবছিলাম যে এত দূর যাচ্ছি ছেলেটাকে রেখে, আর প্রচণ্ড রোদে যাচ্ছি, মুখ টুক ঝলসে যাচ্ছে, পাটা পর্যন্ত আমার এত কালো হয়ে গেছে, মনে হয় যেন কি বলবো, পাটা যেন পুড়ে যাবে এরকম চামড়াটা। তো তবুও ঠাকুরের অশেষ কৃপা, যার জন্য আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে আসার পরেও দেখছি আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এখানে আখের রস ছিল, এখানে আখের রস খাচ্ছিলাম। আর বহু কিছুই তোমার ওই কি বলতো, যেটা সেটা খাইনি, কোনো ভাজাভুজি কোনো রকম কিছু খাইনি। খেয়েছিলাম আখের রস, তারপরে খেয়েছিলাম বেলের শরবত, তারপরে খেয়েছিলাম লস্যি, আইসক্রিম। তো এগুলোই খেয়েছিলাম, যে কটার একটু ভিডিও দেখাতে পেরেছি। যাওয়ার সময় শুধুমাত্র বরের অনেক রিকোয়েস্টের বেলের শরবতটা খেয়েছিলাম, কারণ আমার যাওয়ার সময় সত্যি আমি ওকে বলেছিলাম যে যদি কাজ হয় তবেই আমি কিছু খাবো, না হলে আমি কিছু খাবো না। তো বলছিল আরে কাজ হবে না কিসের জন্য, আমি তো থানায় দেওয়াই হয়েছে। আর আমরা যেখানটা এসেছি সেটা হচ্ছে সাইবার ক্রাইম স্টেশন, পুলিশ স্টেশন আর কি, যেটা হচ্ছে মহিলা মানে পুলিশ স্টেশনের একদম পাশাপাশি দুটোই। তো তোমাদের যদি দরকার পড়ে, তোমরা যদি আমার মানে চাও যে আমাদেরও দরকার, যে কারোর পড়ুক আমাদের মেদিনীপুরের আর কি, তো আমি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দিতে পারবো। যদি কারোর প্রয়োজন পড়ে কমেন্ট করো, আমি দিয়ে দিতে পারবো। যে কোনো আমার ভিডিওতে কমেন্ট করো, কারণ এই ভিডিওটাতে আমার ছেলে অনেকটা জায়গায় আছে, তো হয়তো আমার কমেন্ট বক্সটা অফ করে দিতে পারে। তো তোমরা অন্য কোনো ভিডিওতে চাইলে কমেন্ট করতে পারো। তারপরে চলে এসেছিলাম দেখো লস্যি খেতে। তো লস্যিটা ছিল প্রচণ্ড পরিমাণে একটু টক, প্রচণ্ড পরিমাণেই টক ছিল, কিন্তু আমার এত ভালো লাগছিল খেতে, কোনো রকম মিষ্টি ফিষ্টি ছিল না। বাট টক দইটা আর এত ঘন গাঢ় ছিল, ভীষণ ভালো লাগছিল আমার। অন্যান্য জায়গার থেকে না সত্যি এখানে কাজু টাজু সমস্ত দিয়ে বানানো ছিল এটা। তো বরকে বললাম নাও তুমি একটু টেস্ট করে দেখো, তুমি একটু খাও। ও খেয়ে মুখটা ওর কীরকম হয়ে গেছে, বুঝে আরে বাপরে এত টক। আমি বললাম দেখো লস্যি, এই গরমের লস্যিটা একটু টকটকই ভালো লাগে। তো তারপরে দেখো ওখান থেকে উঠে চলে এসেছিলাম, এখানে হচ্ছে শুধুমাত্র খাগড়াঘাট বেরিয়ে যায় কেন জানি না, খড়গপুর রেল স্টেশনে। তো এটা অনেকেই তো দেখে থাকবে, যাতায়াত করোই তোমরা। তো এখানে এসে কিছুটা সময় একটু দাঁড়িয়েছিলাম। তো আমাদের যে টিকিট, যেহেতু আমরা আসার পথেই যাতায়াতের টিকিটটা কেটে নিয়েছিলাম, তারপরে ভাবছিলাম একটা ট্রেন চলে গেছে, 2:30-এর সময় একটা ট্রেন ছিল, সেটা চলে গেছে। তো আমরা একটু লেটে পৌঁছেছি, আবার 3টের দিকে ট্রেন আছে, তো একটু পরে ট্রেন চলে আসবে, তো আমরা ট্রেনে চড়েও পড়বো। আর ট্রেন থেকে নেমে
একটা আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিম খেয়ে তারপরে সোজা আবার সেই 1 ঘন্টা 1 ঘন্টা না হোক 45 মিনিট টানা রোদে পুড়ে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হয়েছে। তো সেই থেকে আমার শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো, কারণ আমি সাধারণত কি হয় মানে আমি অত রোদে বের হই না, আমার মানে অত কাজ থাকে না, তো আমি এত রোদে বের হই না, বের হলে আমার শরীরটা খুব খারাপ হয়। এই দেখো মুখটা পুরো ঢাকা দিয়ে নিয়েছি, আর তা না হলে ছাদে যদি যাই অবস্থাটা এমন খারাপ হবে পুরো গা হাত। কালকে দেখলে যখন গেছি তো আমি ওই মেশো থেকে যে জামা কাপড়গুলো মানে কুর্তিগুলো অর্ডার করেছিলাম তো সেগুলো পরে যাচ্ছি, কারণ কেন জানো তো ওগুলো পুরো ফুল হাতা মানে 3/4 না 3/4 থেকেও বেশি, তো সেইগুলো পরে গরমে গরম লাগছে, বাট এগুলো একটু বেশ হালকা পাতলা আমার পরে কমফোর্টেবল ফিল হয়, ওগুলো কিন্তু সুতির নয়। তো ওইগুলো পরেই যাচ্ছি আসছি আর কি, এদিক ওদিক যাই হোক। বাবুকে আনতে গেলেও আমি ওইগুলো পরে যাচ্ছি। তোমরা হয়তো বলবে যে আর কি কুর্তি নেই, সেই একই কুর্তি দেখতে পাই না, আছে, বাট আমি সেগুলো যেহেতু হাফ হাতা তো সেগুলো আর ব্যবহার করছি না। আমি ভাবছি মেশো থেকে আর কয়েকটা জামা কাপড় অর্ডার দেবো যেগুলো ফুল হাতা, ভাবছি কুর্তিগুলো দোকানেও পাওয়া যায় কিন্তু 3/4, আমি একদম একটু ফুল হাতা টাইপের নিতে চাইছি, যেটা বাইরে পরার জন্য, গরমে বাইরে ফুল হাতাগুলোই পরা ভালো। তো যাই হোক, এই তো এগুলো ধুয়ে দিয়েছি, তো চলো এগুলো একটু মিলতে যাই। আর আমার এই ফোনটা কেন যাই না প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, কি গরম বাতাস বাবা, রোদ, আমার মনে হচ্ছে আমি ফোনটা উপরে নিতে পারবো না, কারণ ফোনটা উপরে নিয়ে যাওয়ার পরে যা হবে হালত, আমি জামা কাপড় ছড়াতেও পারবো না। দেখো দেখো কি পরিমাণে প্রচণ্ড রোদ। তো চটপট এগুলো একটু ছড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ স্ট্যান্ড আনিনি আমি, কোথাও রাখার জায়গা নেই। চটপট ছড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলো ছড়ানো হয়ে গেছে, এদিকেও ছড়িয়ে দিয়েছি। এবার নিচে চলে যাব, অনেকগুলো যেহেতু পোশাক ছিল জানো তো, ছেলের অনেকগুলো হয়ে গেছিলো। 2 মিনিট গামলাটা রেখেছি, গামলাটা এত গরম হয়ে গেছে যেন কড়াইতে হাত দিয়েছি। তোমাদের কার কার এই গরমে হাল খারাপ হয়েছে জানিও, কারণ সত্যি কথা বলতে কালকে আমাদের হাল প্রচণ্ড খারাপ ছিল দুজনারই। আসার পর তো সেই কি বলবো, ছেলে তো সারাদিন ঘুমায়নি, ওর ঠাকুমার কাছে ছিল, যা উৎপাত করেছে, আসার পরও ঘুমায় না, এই করে সেই করে। তো ছেলেরও কালকে হঠাৎ করে দেখলাম প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, শরীরটাও প্রচুর খারাপ। তো আজকে ওর বাবা একটু শুয়েছিল, তারপরে দেখলাম ও ঘুমিয়ে গেছে। তো যাই নিচে যাই, নিচে গিয়ে মাথাটা আঁচড়াবো। দেখো সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি, তো একটু টিপ সিঁদুর এগুলো একটু পরে নিই। চল বাবু, তুই কি করবি? জল খাবি? ওই নোংরা বোতলে জল খাবি কেন? বড় বোতল তো বাবা নিয়ে এসছে, তো ওটা কিন্তু একদম নোংরা বোতল, বাইরে হাওয়া আছে কিন্তু এত রোদ বাবা, ওটা ওই বোতল রেখে দাও। বোতল থাকলে এখানে বোতল থাকবে। চলো, এই যে বোতল নিয়ে এসছি বাবা, বোতল নিয়ে এসছি, এসো জল খাই দিচ্ছে, আসো। তো আসতে না আসতেই জল খাওয়া বাবা। তো আমরা দেখো এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে যেহেতু তোমার হচ্ছে ধান টানের কাজ চলছে, তো এখানে সবাই একটু বসে রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, এখানে বসে বাবা আছে, মা আছে, আমরাও আসলাম একটু। আমি আসিনি কোনো দিনের মধ্যে, ওর বাবা তো এখানেই ছিল, কাজ করছিল, তারপরে আমি বললাম চলো একটু আজকে যাবো আমি। তো এই দেখো বাবুও চলে এসেছে, আমি আর বাবু যাচ্ছি, ওর বাবা চলে গেছে ওখানে, ও একটু জল খাবে বলে। তাহলে কি ব্যাগটা এখানে রেখে দেবো সোনা? তুমি আমার ব্যাগটা ধরো, আমার ব্যাগটা ধরো, তুমি চলে এসো। এই দেখো আমি চলে গেলাম, কিন্তু বিশাল রোদ আছে বাইরে বাবা, সব কিছু সহ্য হয় কিন্তু রোদটা সহ্য হয় না, অতিরিক্ত রোদ একেবারে। আয় আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, আয়।
এটা এরকম ঠেলে দিলাম। এটা দিয়ে পুরো ঢালাই রাস্তা, আমরা ঢালাই রাস্তা দিয়েই আসলাম অনেক কটা দিন পরে। যে দেখো আমাদের ঢ্যাঁড়স গাছ হয়েছে এখানে, সুন্দর ঢ্যাঁড়স গাছ হয়েছে, ঢ্যাঁড়স গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, আর এগুলো তো কলার বাগানের মতো। আমি ব্যাগটা হাতে করে নিয়ে চলে এসেছি। আমাদের ওই যেই ধানের জমিটা তোমাদের দেখিয়েছিলাম না, ওটাতে যাব, গিয়ে ওখানটায় যদি মানে ধানের ওই ধানগুলোকে আর কি চাই মারা যায়, ধানের গাছগুলো যে ধানের আটিগুলো আছে চাই মারা যায়, তাহলে যাব সবাই মিলে, দিয়ে ওইখানটায় চাই মারবো। বাবু দাঁড়া, তুই একাই চলে যাচ্ছিস কোথায়? আমি চিনি না, কিন্তু ও সব চেনে, ও আসে তো, ও চেনে, ও ভর করে চলে যাচ্ছে। দাঁড়া দাঁড়া। দেখো সব মাঠঘাট, সব ধান কেটেছে, সব শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে সেই হয় না, বেসন হয় না, ওটা আমাদের ওদিকে অনেক হয়, চাষ হয়। দেখো এগুলো পাড়ে আম গাছ লাগিয়েছে। ওই বক মাছ ধরে নিয়ে গেল, ওটা হাত দিস না, ওটা হাত দিস না, সরে দে। আর এগুলো দেখো মেশিন দিয়ে কাটা হয়েছে বলে কত বড় বড় গাছ আছে, এগুলোকে আবার আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে জমিতে। দেখো ওপর দিয়ে শুধু ধানগুলো। বাবু ছাড়ো ছাড়ো ছাড়ো, পাইপ ছাড়ো, আসো আসো, বকবে কিন্তু দাদু। চলে এসো, চলো। ওর বাবা কোথায় গেল? তোর বাবা কোথায় গেল রে? ওই যে বাবু পাইপের উপর দিয়ে যায় না, চলো এটা দিয়ে, চলো এটা দিয়ে আসো, এটা দিয়ে যাবি অত দূরে? বাবা যাবি? দেখ রোদ কিন্তু প্রচুর রোদ, টুপি আনোনি কিন্তু। বাবা এই আলটা দিয়ে যেতে যেতে যেন পড়ে যাবো। ওই বাপরে, উঁচু নিচু আল। আমার বাবু চলে যাচ্ছে। ওই দেখো ওখানে কাজ হচ্ছে, বর শাশুড়ি সব কাজ করছে। বর ওরা প্রায় আধা ঘন্টা আগে চলে এসেছিল, এসে মানে শাশুড়ি একসাথে এসেছিল, যেহেতু গাড়িতে আসবে, মানে ওর বাবা নিয়ে আসবে। তো ওদের কাজ হচ্ছিল যে বস্তাগুলো আগে ঘরে নিয়ে রেখেছে, যেহেতু ধানগুলোকে বিক্রি করে দেবে, যেই আছে দাম ওই মাঝামাঝি আর কি, খুব বেশিও নয় খুব কমও নয়, যাই হোক ধানগুলোকে বিক্রি করে দেবে। কারণ আবার যদি বর্ষা হয়, জলে যদি চারিদিক ডুবে যায়, তখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আবার ধানের দাম টাম কমে যাবে। যাই হোক ওইগুলোই করছিল। তারপরে ওই বস্তাগুলোকে গাড়িতে হয়তো তুলে দিয়েছে, তারপরে এখনো পর্যন্ত এই যে ধানের বস্তা করা হয়নি, আগের যে বস্তা করা ছিল সেগুলোই এখনো পড়ে আছে। তো ওর বাবা ওই একটা একটা করে মাথায় নিয়ে নিয়ে বয়ে বয়ে রাখছে। ওর একদম মানে ওই ধানের বোঝা বা বস্তা মাথায় নিয়ে মানে অনেকটা যাওয়া বা মাথায় বস্তা নেওয়া অভ্যাস নেই একদম, ও পারে না। তবুও কষ্ট করে করে প্রায় অর্ধেকের বেশি বস্তা ও নিয়ে নিয়ে মাথায় করে করে রেখেছে। আমি আর শাশুড়ি দুজনে মিলে ভরেছি। আর শাশুড়ি এখানে বসে বসে ওই বস্তাগুলো কি হয়েছে, ছেঁড়া ধানের বস্তা তো ইঁদুর কি করে কেটে কেটে সব এরকম এরকম ফোকলা করে দেয় পুরো বড় বড়। তো সেইগুলোই সেলাই করছিল, সেলাই করে করে সেইগুলোকে বন্ধ করছিল। তারপর ওর বাবা বললো যে না, আরও বস্তা আছে, মানে যে বস্তাগুলোকে নিয়ে হচ্ছে ওই ধান ভরে বিক্রি করতে গেছে, তো সেইগুলো যেহেতু আবার ঘুরিয়ে আনবে আর নিয়ে এসেছিলো, তো সেখানে অনেক অনেক বস্তা ছিল, তো তার মধ্যে আমরা আবার ভরছিলাম। তো দেখো এখন একটু ধীরে ধীরেই কাজ চলছে যাকে বলে, যেহেতু ওর বাবা একাই মাথায় করে বইছে, ও আর কতগুলো বইবে। আর সত্যি বলতে অনেকটা রোদ ছিল দুদিন ধরে, আমার কি বলবো মাথায় রোদ পেয়েছে সত্যি বলতে গেলে। একদিন থানায় গেছিলাম তো সেদিন রোদ পেয়েছে, তারপরে একদিন গিয়েছিলাম মেদিনীপুরে, সেদিন রোদ পেয়েছে। আর এটা হচ্ছে তৃতীয় দিন। এটা বিকেল থেকে আমি ভাবতে পারিনি যে এত ফাঁকা মাঠের মধ্যে কাজ হবে। আমার ছেলেটার শরীর খারাপ করেনি, সেটাই মানে ভাগ্য যাকে বলে। তো আমার রোদ পেয়ে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। এই দিন আমি যখন বাড়িতে আসি, তো বাড়িতে এসে আমার এত পরিমাণে বমি হয় আর এত পরিমাণে পেটে ব্যথা হয়, সে কি বলবো। সেটা সারাটা রাত আমি পেটে ব্যথায় কান্না করেছি, আর উঠেই কিছু না বাইরে গিয়ে বমি করেছি।
এতটা শরীর খারাপ করছিল। তো তারপর থেকে বর বলল যে না, তোমাকে একদম রোদে আর বেরোনোই চলবে না। তো নেক্সট দিন ডাক্তার দেখিয়েছি। তো এই ভিডিওটা আমার আজ কয়েকদিন আগে থেকে, যেহেতু যেই থানার ভিডিওটা দিয়েছিলাম তারপরেই এই ভিডিওগুলো করা ছিল 2 দিনের মধ্যে, কিন্তু আমি কিছুতেই ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তোমাদের, কারণ আমি ভিডিও এডিটই করতে পারবো না, তো পোস্ট কি করে করব তোমাদের কাছে বলো। তো যেহেতু ভিডিও এডিট করতে গেলে তার পেছনে একটা সময় দিতে হয়, প্রায় ঘন্টা খানেক, তাতে ভয়েস দিচ্ছি, তো এই ভয়েসগুলো দিতে হবে। আমার কথা বলারই ক্ষমতা ছিল না কিছু। আমি পুরো 2 দিন প্রায় আমি কোনো ভাত টাত কিছু খেতেই পারিনি, শুধু ওআরএসের জল খেয়েছিলাম, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ভালো আছি। এখন থেকে আশা করি তোমরা মাঝে মধ্যে আমার ভিডিও দেখতে পাবে, যেরকম দেখতে পাচ্ছিলে। শর্ট বানানোরও আমার ক্ষমতা নেই, শরীর ভালো না থাকলে তোমার কিছু ভালো লাগবে না। ওইসব ভিডিও বলো, খাওয়া দাওয়া যেখানে ভালো লাগে না সেখানে আর কি ভালো লাগবে বলো। তো যাই হোক, দেখো কি কাজগুলো করছি। আপাতত যেহেতু ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে ভালো আছি আপাতত। আর আমার ছেলে দেখো, এই যে ধানের যে গুঁড়োগুলো উঠছে না, যে ধুলোগুলো উঠছে, সেইগুলো এত চুলকয় গা হাত, কি বলবো। আর আমার ছেলে দেখো, ওর পাগুলো কিন্তু চুলকোচ্ছে, এক পা দিয়ে আর এক পাকে ঘষছেও। ওর বাবা যত মানা করছে তবুও মানে ও ওই কাজ করে যাচ্ছে। তো এই কাজ করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর যেহেতু এই কাজটা আজকে অনেক দিন ধরে হচ্ছে, যে বাড়ির লোক সবাই গিয়ে গিয়ে করছে, তো দেখো যেহেতু ওর বাবা বেশি বড় বড় বস্তা মাথায় নিতে পারে না, সেজন্য অল্প অল্প করে কিছুটা করে হাত দিয়ে ভরার পরে এখন গামলা দিয়ে দিয়ে মানে 1 গামলা করে করে ওই ভর্তি করা হচ্ছিল। তো এইগুলো আছে, এইগুলো করার পরেও যে এই যে সামনে যে জালটার মধ্যে ঢাকা দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেগুলোকে আমাদের এখানে বলে আগড়া, যার মধ্যে কিছুটা ধান ভালো বেরোয়, কিছুটা বাতাসে উড়ে যায়, সেগুলোর মধ্যে কোনো চাল থাকে না আর কি, ভালো ধান বেরোয়, কিছুটা খারাপ ধান বেরোয়। তো ওইগুলো যতগুলো আছে সবগুলোকে ওড়াতে হবে, অনেক বস্তার মধ্যেও ঢোকানো রয়েছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে বস্তাগুলোকে ভাঁজ করে, তারপর তোমার হচ্ছে এই ত্রিপলগুলোকে ভাঁজ করে সব কাজ করে সারতে সারতে আমাদের প্রায় হয়ে গেছিলো 7:30। তো আমার শাশুড়ি একটা বোঝা মানে বস্তা মাথায় নিয়েছিল। তো মাথায় নেওয়ার পরে ওনার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি বললাম যে পারবে না, ওর বাবাও বকলো যে তোমার আনার কি দরকার, অর্ধেক রাস্তা যেতে পারিনি, বস্তাটাকে নামিয়ে দিয়েছে। মানে আমরা মেয়ে মানুষরা কি আর মাথায় বস্তা নিয়ে যেতে পারবো? হ্যাঁ, অনেকে করে হয়তো, কিন্তু সবার তো আর সমান ক্ষমতা থাকে না। উনি ভেবেছে যে পারবে, কিন্তু নিয়ে যেতে পারেনি, যেহেতু একেতে ওনার হাঁটু ব্যথা আছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর আমাদের লাইট ফাইট কিছু ছিল না, একটা ইমার্জেন্সি ছিল, কিন্তু তাতে অতটা মানে পরিমাণে আলো জ্বলছে না। তো সেটা নিয়ে টুকুর টুকুর করে দেখো সবাই ঘরে গেছি। আর ঘরে গিয়ে এবার একটুক্ষণ বসে, আর আমি ওইখান থেকে দিলখুশ কিনেছিলাম, মানে ট্রেন থেকে দিলখুশ কিনেছিলাম। তো সবাই মিলে একটু দিলখুশ, ওই খণ্ড খণ্ড একদম মনে নেই, জেঠু ছিল ততক্ষণ একদমই মনে ছিল না। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আরে দিলখুশ ছিল, সবার জন্য নিয়ে এসেছিলাম, তাহলে খাবো। তো জেঠু চলে গেছিলো, তারপরে আমরা খেয়েছিলাম আর কি। আর আমার ছেলে দেখো কোনো কিছু বাধাই মানে না, সবসময় বস্তার উপর দিয়ে লাফাচ্ছে, এই করছে ওই করছে। আর সবাই এত গরমে ঘেমে প্রচণ্ড নিয়ে গেছে, যেহেতু ধানের কাজ, এদিকে একদিকে গা চুলকোচ্ছে, একদিকে গরম, আরেকদিকে ঘাম, মানে সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। শুধুমাত্র কে ফুর্তি করছে না, আমার ছেলেটাই শুধুমাত্র ফুর্তি করছে। তো আমার বর হচ্ছে জেঠুকে একটুখানি তার দোকান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তারপরে একবার ভাবছিলাম যে আমরা দুজন মানে আমাকে আর বাবুকে ছেড়ে দিয়ে আসবে, তারপরে আমার শাশুড়িকে দিয়ে আসবে, কারণ যেহেতু সবাই একটু মোটাসোটা মানুষ, তো একই গাড়িতে আটবে না। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি কি করবো, মাঝখানে পা দুপাশে পা দিয়ে, শাড়ি পরে যেহেতু দুপাশে পা দেওয়া যায় না, তবু বললাম যে শাড়ি পরে দুপাশে পা দিয়ে দেবো, অন্ধকার কেউ দেখতে পাবে না, আর তুমি পেছনে বসে পড়ো, আর বাবু তো সামনে বসে পড়বে।
তো এরকম করে যাই হোক করে দেখো চলে এসেছি। আর চলে আসার পর এখানে বকর বকর করে যে টিকি, কিন্তু টিভি চলার জন্য আমি এখানটা বন্ধ করে দিলাম আর কি। তো দেখো আমি এখানে বলছিলাম যে আমার বাবু দেখো ওখানে উপরে উঠে পড়েছে, কিন্তু ওর গা হাত পা ভালো করে ধুইয়ে দিতে হবে। ওর গা হাত পা খুব ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর এইখানে আমার মুখের অবস্থাটা কি বাজে বিচ্ছিরি হয়ে রয়েছে, প্রচণ্ড ঘেমে টেমে। আর হচ্ছে পুরো গাগুলো না কিটকিট করছিল, হাতগুলো কিটকিট করছিল, যেহেতু হাতগুলোই তো বাইরে বেরিয়ে আছে, তো হাতগুলো ধুলে কিটকিট করছিল আর কি। তো সেগুলো একটু ধুয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে পরে। তো চলো টাটা বাই।